হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10। পরিবেশের জন্য ভাবনা অধ্যায়টা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা শেষ করব। তো আগের ভিডিওতে আমরা সৌরশক্তি, আমাদের জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, কিছু বিকল্প শক্তির কথা কিংবা কিছু অচিরাচরিত শক্তির কথা বলা হয়েছিল কিংবা আলোচনা করেছি আমরা, যেগুলো পরিবেশ দূষণ কম ঘটায় কিংবা ঘটায় না। সেই আলোচনাটাকে আর একটু এগিয়ে নিয়ে যাই। সেটা হচ্ছে যে আমরা আর কি কি বিকল্প শক্তি উৎসের দিকে আমরা দেখতে পারি, যেগুলো আমাদের পরিবেশ বান্ধব শক্তি হিসেবে হতে পারে কিংবা আমাদের জীবাশ্ম জ্বালানির বিকল্প রূপ হতে পারে। কারণ শক্তির চাহিদা দিনের পর দিন বাড়ছে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রযুক্তি, বিভিন্ন কলকারখানা, বিভিন্ন ব্যাপারের দিক থেকে যদি ভাবা হয়, সব দিক থেকেই কিন্তু শক্তির চাহিদা কিন্তু বাড়ছে, সেটা কমবে না। তো আমরা কি কি বিকল্প শক্তির কথা ভাবতে পারি, যাতে করে জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে গেলেও আমরা যেন সেই চাহিদাটা পূরণ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ভূতাপীয় শক্তি, কিংবা তোমাদের বইতে যেটা বলা রয়েছে ভূতাপ শক্তি। তোমরা একটু ভেবে দেখো, পৃথিবীর কিছু কিছু অঞ্চল রয়েছে, সেখানে ভূগর্ভের মধ্যে যে ভৌমজল সঞ্চিত অবস্থায় রয়েছে, সেগুলো উত্তপ্ত শিলার সংস্পর্শে যখন আসে তখন সেখান থেকে তাপ গ্রহণ করে এবং উত্তপ্ত হয়, এবং শিলাপৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে গরম জল ও বাষ্পে ঝর্ণার মতো নির্গত হয়। তাহলে এটা পৃথিবীর অভ্যন্তরে হচ্ছে। এটা তাহলে পৃথিবীর অভ্যন্তরে উপস্থিত এই যে তাপ শক্তি, যেহেতু পৃথিবীর অভ্যন্তর থেকে পাওয়া যাচ্ছে, এই জন্য একে বলা হয় ভূতাপ শক্তি কিংবা ভূতাপীয় শক্তি। একে আমরা ইংলিশে বলি জিও থার্মাল এনার্জি। এটা ব্যাপারটা কেমন, যেটা যদি তোমাদের বইতে যেরকম আলোচনা রয়েছে যদি সেটা বলি, তাহলে কি না, যখন লাভা উদ্গীরণ হচ্ছে তখন যে ম্যাগমাটা উৎক্ষিপ্ত হচ্ছে, সেটা বেশিরভাগ কি হয় না, ভূপৃষ্ঠ থেকে 5 থেকে 20 কিলোমিটার যে গভীর, তারই বিভিন্ন শিলাস্তরে কিন্তু আটকে থাকে। এবারে আটকে যে থাকছে শিলাস্তরে, সেগুলো কঠিন অবস্থা পেতে শুরু করে। তখন স্বাভাবিকভাবে যখন কঠিন অবস্থা পেতে শুরু করছে, যখন সে কি করবে না, তাপ বর্জন করবে। তো বর্জন করার জন্য সেই শিলাস্তরগুলো কিংবা সে ফাঁকগুলো কি হচ্ছে, সেই শিলাস্তর প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। তো একেই আমরা ভূতাপীয় শক্তির কি বলি, সেই অংশগুলোকে কিংবা সেই জায়গাগুলোকে বলি হটস্পট। সেখান থেকেই ভূতাপ শক্তি পাওয়ার সম্ভাবনা থাকে। আর ভূগর্ভস্থ জলস্তর যখন ওই শিলাস্তরের কাছাকাছি এসে যাচ্ছে, তখনই জল অত গরম হয়ে যাচ্ছে, সেটা ফুটতে শুরু করছে আর বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। এই উত্তপ্ত বাষ্প ভূগর্ভে যেখানে সেখানে কি হয় না, যেখানে আটকে পড়ে যাচ্ছে, সেখানে যদি আমরা নল কিংবা পাইপ ঢুকিয়ে সেই বাষ্পকে যদি তুলে আনি এবং সেই বাষ্পকে নিয়ে যদি আমরা টারবাইন চালাই, তো স্বাভাবিকভাবে সেই ভূতাপীয় শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদনে কাজে লাগাতে পারি। এইটা হচ্ছে মূল ব্যাপার ভূতাপ শক্তি নিয়ে। তো তোমাদের বইতে এইটুকুই আলোচনা রয়েছে, কিন্তু আমি আলোচনাটাকে একটু এগিয়ে নিয়ে যেতে চাইছি। এই যে ভূতাপীয় শক্তি যেটা আমরা পাচ্ছি, এটা কোথায় পাওয়া যাবে না, আগ্নেয়গিরি কিংবা কোনো উষ্ণ প্রসবন হতে পারে। তো এই যে পৃথিবীর যে অধিকাংশ যে ভূতাপীয় যে ক্রিয়াকলাপগুলো রয়েছে কিংবা যে শক্তি উৎসগুলো রয়েছে, সেগুলো সাধারণত ওই প্রশান্ত মহাসাগরের যে সীমানা নির্দেশক যে রয়েছে আগ্নেয় মেখলা অঞ্চল, সেখানে কিন্তু অবস্থান করতে পাওয়া গেছে কিংবা দেখা গেছে। তো এটা একটা ব্যাপার। আমাদের দেশেও স্বল্প পরিমাণে হচ্ছে, যেরকম আমাদের হিমাচল প্রদেশের যে পার্বতী নদী উপত্যকা রয়েছে, সেইখানে সেই মণিকরণ বলে স্থান রয়েছে, সেই যে মণিকরণ উপত্যকা রয়েছে, ছত্তিশগড়ের তাতাপানি কিংবা গুজরাটের কাম্বে, লাদাখের পুগা, এইসব যে উপত্যকাগুলো রয়েছে সেখানে কিন্তু হচ্ছে। ইভিন আমাদের লাদাখের এই যে পুগা অঞ্চলে, সেখানেও কিন্তু একটা পরিকল্পনা করা হচ্ছে আর কি। তো মোটামুটি সম্ভাবনার দিক থেকে বলতে গেলে শুধু ভারতবর্ষের কথা ভাবলে হবে না, যদি বিশ্বজুড়ে আমরা ভাবি, তো ইউএসএতে, আমেরিকা যুক্তরাষ্ট্রে, নিউজিল্যান্ডে, আইসল্যান্ডে, এইসব দেশগুলোতে এই শক্তিকে কিন্তু অত্যন্ত সফলভাবে এবং কার্যকরীভাবে ব্যবহার করা হয়। এবারে ভারতবর্ষে কি হচ্ছে না, কারিগরি প্রয়োগের দিকে উল্লেখযোগ্য উন্নতি না হলেও গ্রামীণ পদ্ধতি যদি অবলম্বন করা হয়, তাহলেও কিন্তু বক্রেশ্বর, যমুনোত্রী, এইসব স্থানেগুলো কিন্তু উষ্ণ প্রসবনগুলো রয়েছে, সেগুলো দিয়ে আমরা রান্নার কাজ কিংবা শীতের সময় স্নানের যে প্রয়োজন যে রয়েছে, সেগুলো ব্যবহার কিন্তু হয়ে থাকে। তো মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশে কিছু কিছু স্থান রয়েছে, সেখানে বাণিজ্যিকভাবে কিন্তু এই বিদ্যুৎ উৎপাদনেরও সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বক্রেশ্বরে যে ভূতাপ শক্তি রয়েছে, সেখানে ব্যবহার করা হচ্ছে। সেখানে তাপবিদ্যুৎ যে কেন্দ্র গড়ে উঠেছে, সেখানেও মোটামুটি 1000 মেগাওয়াটের বেশি তড়িৎ উৎপাদনে চলছে।
এবার ব্যাপার হচ্ছে আমরা যে এই ভূতাপ শক্তি থেকে যে এই যে পাইপকে বসানো হচ্ছে, সেখান থেকে আমরা দুটো পাইপ করছি, দুটো পাইপের মধ্যে একটাতে কি করছি না ঠান্ডা জল করছি, মানে পাঠাচ্ছি। তাহলে ঠান্ডা জল কি হচ্ছে না বাষ্প করে পাঠানো হচ্ছে, যা উত্তপ্ত শিলা সম্পর্কে সে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে কি এই যে পরিণত হচ্ছে এই বাষ্পকে আরেকটা পাইপের মাধ্যমে বাইরে নিয়ে আসতে হবে, আর সেটার সাহায্যেই বিদ্যুৎ তৈরি কাজে লাগানো হবে। তো এখানে সুবিধা কি কি হবে যেটা বইতে আমাদের নেই, সেটা মাথায় রাখতে হবে পরীক্ষায় যদি কোনো কারণে আসে। না পরিবেশের উপর কোনো ক্ষতিকারক প্রভাব নেই, তার একটা পরিবেশ বান্ধব শক্তি। আবার কি না ভূতাপীয় শক্তি যে উৎপাদন কেন্দ্রগুলি হচ্ছে, এখানে কিন্তু কোনো জীবাশ্ম জ্বালানি কিংবা কোনো রকম কোনো জ্বালানির দহন ঘটানো হচ্ছে না। তার মানে গ্রিন হাউস ইফেক্ট বাড়ার কিংবা বিশ্ব উষ্ণায়ন বাড়ার কোনো রকম সম্ভাবনা থাকছে না। তো এটা একটা খুব পজিটিভ ব্যাপার থাকছে। দিনে হোক কিংবা রাতে হোক সব সময় শক্তি নিরবিচ্ছিন্নভাবে প্রয়োজন মতো বিদ্যুৎ উৎপাদন করা যাবে। কেন সূর্যের উপরে কি অন্য কোনো কিছুর উপরে কি জোয়ার ভাটার মতো কি বায়ু প্রবাহের মতো সেরকম নির্ভরশীলতা থাকছে না। এইবারে অসুবিধা কি না, অসুবিধা হচ্ছে এই যে ভূতাপীয় যে শক্তিগুলোর যে হটস্পটগুলো রয়েছে সেগুলো কিন্তু এদিক ওদিক মানে এলোমেলোভাবে বিক্ষিপ্ত রয়েছে। তাহলে বাণিজ্যিকভাবে যদি লাভজনক উপায় শক্তি উৎপাদনের সম্ভাবনা এইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই অবস্থানগত কারণের জন্য খুব কম। কিন্তু আবার একটা সমস্যা দেখো, একটা মাটির গভীরে খনন করতে হবে, সেখানে উত্তপ্ত বাষ্প নির্গমনের পথ তৈরি করতে হবে, তাহলে যে অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যা তার প্রয়োজন। তো এর কারণে প্রচণ্ড একটা অর্থ কিংবা একটা ব্যয় সাপেক্ষ রয়েছে। ওই জন্য অনুন্নত ও উন্নয়নশীল যে দেশগুলো সেখানে এই শক্তির উৎপাদন খুব কম হয়। আর এই ভূতাপীয় শক্তি উৎপাদন কেন্দ্রের নিকটবর্তী যে অঞ্চল রয়েছে সেখানে ধস নামতে পারে, আবার ভৌম জলস্তর দূষণ হতে পারে। তো এই সব যে সমস্যা, এই জন্য কিন্তু ভূতাপ শক্তির যে ব্যবহারটা আমাদের দেশে একটু কম হয়ে থাকে। আমরা তার পরের যে শক্তিটা রয়েছে এটা বরং খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা হচ্ছে বায়োমাস শক্তি। তো এই বায়োমাস শক্তি সম্বন্ধে আমরা একটু জানবো। দেখো কৃষিজাত যেসব বর্জ্য পদার্থগুলো রয়েছে, পচা গাছপালা হোক, সে আখের ছিবড়ে হোক, ভুসি হোক, শাকসবজি হোক, ফলমূলের খোসা হোক, কিংবা রান্নাঘরে যে ধরো রান্নাঘরে যেগুলো আমরা অব্যবহৃত থাকছে যে জৈব অবশেষগুলো সেগুলো, কচুরিপানা কিংবা এই যে ধরো প্রাণীর মলমূত্র কিংবা মৃত প্রাণীর যে দেহাবশেষ থাকছে, তো এগুলো সবগুলোই কার্বন ঘটিত। তো এগুলোকে একত্রে আমরা বায়োমাস বলি। তোমাদের পরীক্ষাতে জীবভর কিংবা বায়োমাস কি সেটাও সংজ্ঞা আসতে পারে। তো উদাহরণ তো তোমরা বুঝতেই পারছো যে যতগুলো বললাম, সে প্রাণীর মলমূত্র হোক, সে আখের ছিবড়ে হোক, কিংবা কোনো কঠিন আবর্জনা হতে পারে, রান্নাঘরে যেগুলো ব্যবহৃত কিংবা অব্যবহৃত সেই জৈব অবশেষ হতে পারে, কাঠ হতে পারে, কৃষিজাত বর্জ্য হতে পারে, গোবর, এই সবগুলো কিন্তু জৈব জ্বালানি হিসাবেই পরিচিত। তো এবার ব্যাপার হচ্ছে এই যে জীবভর কিংবা বায়োমাস এনার্জি যেটা বলছি আমরা, তো সেই জৈব জ্বালানি কিংবা জীবভর থেকে সংগৃহীত শক্তি সেটাই, অর্থাৎ বায়োমাস থেকে যে শক্তি পাওয়া যায় সেটাই হচ্ছে জীবভর শক্তি। এবার একে বায়োমাস শক্তি বলা হয়, ইংলিশে বলি আমরা বায়োমাস এনার্জি। তাহলে বায়োমাস বা জীবভরের মূল উপাদান কি না কার্বন ঘটিত যৌগসমূহ, যার মধ্যে কি আছে না সৌরশক্তি রাসায়নিক শক্তির উপর সেখানে অবস্থান করে কিংবা সঞ্চিত থাকে। তাই প্রকৃতপক্ষে এই সৌরশক্তি একটা পরিবর্তিত রূপ, জাস্ট একটা মানে ট্রান্সফরমেশন হয়েছে। কারণ কি না উদ্ভিদ হোক কি প্রাণী হোক, সব প্রাণী সে উদ্ভিদ হলেও প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সূর্য থেকেই যে শক্তিটা পায় সেটাই কিন্তু সেখান থেকেই পুষ্টি লাভ করে থাকে। এবার প্রশ্ন হচ্ছে ধরো আমি যদি বলি শুষ্ক জীবভর বায়োমাস, তাহলে ঘুঁটে কিংবা কাঠ এগুলো হবে, এগুলো প্রাচীন কাল থেকে ইউজ হচ্ছে, এগুলো শুষ্ক। কিন্তু এখানে যেটা জানতে হবে আমাদের, এই যে বায়োমাস শক্তি বলছি কিংবা বায়োমাসে যে রাসায়নিক শক্তি থাকছে তাকেই তো বায়োমাস শক্তি বলছি। এই যে বায়োমাস শক্তি সম্বন্ধে যেটা জানতে হবে, তোমরা পাশে এই 1.7 কিছু একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বইতে নাম লেখা নেই কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে। এই মিথেনোজেনিক ব্যাকটেরিয়া কারা না এরা হচ্ছে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া যারা কি করছে না অক্সিজেনের অনুপস্থিতিতে বিপাকীয় ক্রিয়া ঘটাচ্ছে, সেখান থেকে উপজাত পদার্থ হিসাবে মিথেন তৈরি করে দেয় কিংবা মিথেন উৎপন্ন করে। এরা হচ্ছে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া, যেটা ডায়াগ্রামেও তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে দুটো নাম আমি বলছি, যে দুটো সহজ হবে মনে রাখা, পরীক্ষাতে মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার নাম জিজ্ঞেস করতে পারে। তো একটা হচ্ছে মিথানোকক্কাস
আর আরেকটা হচ্ছে মিথানো ব্যাকটেরিয়া। আবার বলি, মিথানোকক্কাস এবং মিথানো ব্যাকটেরিয়া। এবার এই ব্যাকটেরিয়াগুলো বিরাট ভূমিকা রয়েছে কিন্তু, কারণ এদের মূল উদ্দেশ্য কি কিংবা মূল কাজটা কি? শুধু মিথেন তৈরি করা, মিথেন তৈরি করা, বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া। তোমরা বুঝতেই পারছো, সে ধানের খেয়ে জলাভূমি কিংবা কোনো অরণ্য, বর্ষা অরণ্য, সেখানে মিথেনের ব্যাকটেরিয়া কি হয়? মিথেন তৈরি করে। কিংবা এই যে গবাদি পশুদের যে পাকস্থলী রয়েছে, সে পাকস্থলীর যে রুমেন প্রকোষ্ঠ রয়েছে, কিংবা উই পোকাদের যে অন্ত্রে, এদের সেখানেও পাওয়া যায়। তোমরা বুঝতে পারছো এরা মিথেন কত পরিমাণে তৈরি করছে। এর ফলে কিন্তু বুঝতেই পারছো এরা মিথেন তৈরিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যভাবে বলতে গেলে গ্রিন হাউস এফেক্ট বাড়ানোর ক্ষেত্রেও দায়িত্ব এদের কিন্তু থাকছে। কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিকে হচ্ছে, সেটা হচ্ছে বায়োগ্যাস। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়োগ্যাস কি, বায়োগ্যাসের উপাদান, তো এই সকল প্রশ্নগুলো আমাদের থাকে। তো বায়োগ্যাস সম্বন্ধে বলি। তো ব্যাপারটা হচ্ছে, বায়োগ্যাস কি না, একটা খুবই গুরুত্বপূর্ণ জ্বালানি, খুবই কার্যকরী জ্বালানি। তাহলে বায়োমাসে কি হয় না, জলের উপস্থিতিতে কিন্তু বায়ুর অনুপস্থিতিতে, জলের উপস্থিতিতে কিন্তু বায়ুর অনুপস্থিতিতে যেগুলো মেথনোজেনিক ব্যাকটেরিয়া, যেটা একটু আগে আমি বললাম, তাদের দিয়ে সেগুলোকে বিয়োজন ঘটানো হয়। বিয়োজন ঘটালে একটা গ্যাসীয় মিশ্রণ উৎপন্ন হয়, তাকেই আমরা বলে থাকি জৈব গ্যাস বা বায়োগ্যাস। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো গোবর এবং কিছু তরল বর্জ্য পদার্থ, তাদের যদি আমরা সন্ধান প্রক্রিয়া কিংবা অবাধ জারণ যদি করি বায়ুর অবর্তমানে, তো একটা গ্যাসীয় মিশ্রণ তৈরি হবে। সেই গ্যাসীয় মিশ্রণের মূল উপাদান কি থাকবে? স্বাভাবিকভাবে মিথেন থাকবে। তার মানে মিথেন হচ্ছে মূল উপাদান। এই বায়োমাস থেকে যে বায়োগ্যাস উৎপাদন হচ্ছে, সেখানে কিছু নিষ্ক্রিয় বর্জ্য পদার্থ পড়ে থাকে, যার থেকে কি হয় না, প্রচুর পরিমাণে CO2, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, হাইড্রোজেন সালফাইড, এগুলো উৎপন্ন হয়। আর এগুলোকে কিন্তু আমরা সার হিসাবে কাজে লাগাতে পারি। তার মানে বলতে এটা চাইছি যে বায়োগ্যাসের কিংবা জৈব গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, সেটা 50 থেকে 80%। এছাড়া গ্যাসীয় পদার্থ হিসাবে কার্বন ডাইঅক্সাইড থাকে, আর অল্প পরিমাণে H2S থাকে এবং জলীয় বাষ্প থাকে। তার মানে বায়োগ্যাস উৎপাদনের সবচেয়ে বেশি কাঁচামাল হিসাবে যেটা ব্যবহৃত হয়, সেটা হচ্ছে গোবর। ওই জন্য একে অনেক সময় গোবর গ্যাসও বলা হয়। তোমরা পাশের একটা ছবি দেখতে পাচ্ছ, যে 1.8-এ দেখো একটা ছবি রয়েছে, সেটা হচ্ছে গোবর গ্যাস প্ল্যান্ট। তো পরীক্ষাতে কখনই অঙ্কন করে বোঝানো কিংবা এগুলো কখনই আসে না, জাস্ট তোমাদের ধারণার জন্য বলছি যে এখানে কিভাবে দেখো নিষ্ক্রিয় বর্জ্য আধার বেরোচ্ছে, পচন কক্ষ থাকছে যেখানে পচন ঘটানো হচ্ছে, গ্যাসের আধার থাকছে যেখান থেকে আমরা গ্যাস সংগ্রহ করছি। তো এই বায়োগ্যাসের ব্যবহারও পরীক্ষাতে খুব ইম্পর্ট্যান্ট। তো বায়োগ্যাস কি কাজে লাগে না, ব্যাপার হচ্ছে দেখো, বায়োগ্যাস থেকে আমরা কি করে সংগ্রহ করছি বায়োগ্যাসটা না, বায়োমাস থেকে, জীবভার থেকে। তো সেখান থেকে কি না, নিষ্ক্রিয় এবং অবশিষ্ট জৈব আবর্জনা পড়ে থাকে, সেগুলো নাইট্রোজেন এবং ফসফরাস প্রচুর পরিমাণে তার মধ্যে থাকে। এই জন্য আমরা তাদেরকে উত্তম সার রূপে ব্যবহার করি। বায়োগ্যাসে জ্বালানি রূপে এবং আলো জ্বালানোর ক্ষেত্রে কাজে লাগে, বিদ্যুৎ উৎপাদন করা হয়। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে, এগুলো হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। তার মানে এটা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর এখান থেকে বায়োগ্যাস উৎপাদন এবং দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভূমিকা কিন্তু এর রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে আমরা বায়োগ্যাসকে ব্যবহার করছি, তার মানে সুবিধা অনেক রয়েছে। কীরকম সুবিধা না, সারা বিশ্ব জুড়ে এই যে কাঁচা মালে অর্থাৎ বর্জ্য পদার্থ, সেটা যথেষ্ট রয়েছে। বর্জ্য পদার্থ যথেষ্ট মিথেন পাওয়া যায়, তাই তাপন মূল্য খুব একটা কম না, বরং কাঠ, কয়লা এদের থেকে বেশি তাপন মূল্য। তাহলে রান্না বান্নার প্রয়োজনে যে আলো উৎপাদনে ওটা কাজে লাগানো যেতে পারে, আবার নিরাপদও হবে। আবার ধরো বায়োগ্যাস উৎপাদন করা হচ্ছে, যে কি থাকে না, উপজাত পদার্থ কি না, গোবর ও জলের একটা তরল মিশ্রণ থাকে, সেটাকে সার হিসাবে ব্যবহার করা হবে। ধোঁয়া নেই, তাহলে পরিবেশ দূষণ করছে না। সম্পূর্ণ যদি দাহ্য করা হয়, তার মানে এটাকে পরিবেশ বান্ধব আমরা একটা, কিংবা বলতে পারি একটা নির্মল যেটা জ্বালানি, সেই হিসাবে ব্যবহার করা যেতে পারে। আবার বায়োগ্যাস যদি ব্যবহার করি, তাহলে খরচাটাও কম অন্যান্য জ্বালানির তুলনায়। তাহলে অনেকগুলো সুবিধা কিন্তু রয়েছে। কিন্তু অসুবিধাটা কি তাহলে না, বায়োগ্যাস দিয়ে কিন্তু বিশাল পরিমাণের বিশাল অঙ্কের শক্তি কিন্তু আমরা উৎপাদন করতে পারবো। বায়োগ্যাসকে আমরা কিন্তু জীবাশ্ম জ্বালানির তুলনায় বেশি পরিবেশ বান্ধব বলা কিন্তু হচ্ছে, কিন্তু সঠিকভাবে সেটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না না, আমরা দহনের মাধ্যমে কি করছি, বায়ুমণ্ডলে কার্বন কি হচ্ছে, সে ফিরিয়ে দিচ্ছে। তো
তার মানে কি, তার যখন দহন হচ্ছে তখন সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে হচ্ছে মূল গ্রিন হাউস গ্যাস, সেটাই কিন্তু বায়ুমণ্ডলে ছড়িয়ে যাচ্ছে। আবার কি না, বায়োগ্যাস কি হয়, দুর্গন্ধযুক্ত। তাহলে যেখানে উৎপাদন করা হবে তার আশেপাশে বুঝতেই পারছো কি হবে না, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তো এইসব সমস্যাও কিন্তু থাকছে। তো কিছু করার নেই, প্রত্যেকটা প্রসেসের কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক থাকে, আমাদের পজিটিভ দিকগুলোই ভাবতে হবে। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বায়োফুয়েল। এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে বায়োফুয়েল কি জিনিস না, সে বায়োমাস থেকেই উৎপন্ন হয় জ্বালানি। কীরকম না, উদ্ভিদ কিংবা কোনো অণুজীব রয়েছে তাদের থেকে কি হবে না, আত্মীভূত কার্বন ঘটিত যৌগ থেকে কৃত্রিমভাবে যে জ্বালানিকে আমরা প্রস্তুত করি তাদেরকে আমরা জৈব জ্বালানি কিংবা বায়োফুয়েল বলে থাকি। সবচেয়ে সহজ উদাহরণ আমি বলতে পারি বায়ো ইথানল। ইথানল মানে হচ্ছে ইথাইল অ্যালকোহল। তোরা পরে জৈব রসায়ন পড়ার সময় জানবে অ্যালকোহল কারা। তো যা ভবিষ্যতে যা আমরা দেখতে পাচ্ছি যে শক্তি সংকট দেখা যাবেই, তো এই সমস্যার সমাধানের জন্য এই সব যে জীবাশ্ম জ্বালানিগুলো রয়েছে তার কিছু উৎকৃষ্টতর বিকল্প হিসাবে এই সকল জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করতে পারে, এটা বিজ্ঞানীদের বিশ্বাস। কীরকম হবে এই বায়োফুয়েলগুলো না, বায়োফুয়েল 3 রকমের হয়: কঠিন বায়োফুয়েল, তরল বায়োফুয়েল এবং গ্যাসীয় বায়োফুয়েল। একদম সহজ। কঠিন বায়োফুয়েল আমরা কি বলতে পারি না, কাঠ সবচেয়ে সহজ, খড়, কিছু গৃহস্থলীর আবর্জনা পদার্থ, বাঁশ, এগুলো সব কিন্তু কঠিন বায়োফুয়েলের মধ্যে হবে। গৃহস্থলীর আবর্জনাও তার মধ্যে আমরা বলতে পারি। এই যে বায়োফুয়েলের কথা আমরা বলছি, যেরকম ধরো বায়ো ইথানল, কি করা হচ্ছে না, ভুট্টা এবং আখের ছিবড়া থেকে এই বায়ো ইথানল তৈরি করা হচ্ছে। উদ্ভিজ তেল, প্রাণীর চর্বি থেকে যে বায়োডিজেল পাওয়া যাচ্ছে। একইভাবে গ্যাসীয় বায়োফুয়েল আমরা কাকে বলতে পারি, বায়োগ্যাস, একটু আগেই আমরা পড়েছি, সেগুলো বলা যেতে পারে। আবার তোমাদের সহজ উদাহরণ হচ্ছে গোবর গ্যাস, অবশ্যই বলা যেতে পারে। এগুলো ব্যবহারের কিন্তু অনেক সুবিধেও রয়েছে, কারণ হচ্ছে এদের থেকে কম গ্রিন হাউস গ্যাস বেরোয়। এবার সুবিধে কি না, কয়লার প্রাকৃতিক যে গ্যাসগুলো রয়েছে সেগুলো সঞ্চয় যথেষ্ট হলেও পেট্রোলিয়ামের ভান্ডার কিন্তু যথেষ্ট কম। আর এরকম দেশ রয়েছে যেখানে পেট্রোলিয়ামের চাহিদা পূরণ আমরা কিভাবে করব, অত জনগণ রয়েছে, অত মানুষের জন্য। সেই জন্য আমরা সংশ্লেষিত পেট্রোল ব্যবহার করা হয়। জ্যাট্রোফা তেল, সেটাকে যদি পরিশোধন ছাড়াই যদি আমরা ইঞ্জিন বা ডিজেলের জেনারেটর ব্যবহার করি তাতে কিন্তু কোনো সমস্যা হয় না। তাহলে জ্যাট্রোফা চাষের জন্য শুকনো যে চাষের অযোগ্য জমি সেটাই কিন্তু যথেষ্ট। তো তার থেকেই কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। এই জ্যাট্রোফা গাছের কথা মনে রাখবে, এখান থেকেই আমরা কিন্তু জৈব জ্বালানিটা পেয়ে থাকি। ভুট্টা কিংবা আখের যে রয়েছে সেখান থেকে যে তেল পাওয়া যায় কিংবা পাম অয়েল যে পাওয়া যায়, এদের ব্যবহার মানে অর্থনৈতিক দিক থেকে যথেষ্টই কিন্তু লাভজনক। একই সঙ্গে গাছের চাষ, তেল প্রক্রিয়াকরণ, এইসব যে রয়েছে এতে কিন্তু অনেক মানুষও রোজগার পাবেন, কর্মসংস্থান পাবেন। আর বায়োফুয়েল ব্যবহার করলে কিন্তু পরিবেশ দূষণ অনেকটা কমে যাবে। তো এটা একটা কিন্তু ব্যাপার রয়েছে। তোমাদের একটা জিনিস এখানে মাথায় রাখবে, ধরো যেসব জ্বালানি ধোঁয়া নেই কিন্তু শিখায় জ্বলে, ছাই উৎপন্ন করে না, কম বায়ু দূষণ ঘটায়, তাদেরকে আমরা বলি ক্লিন ফুয়েল, অর্থাৎ নির্মল জ্বালানি। যদি পরীক্ষাতে কখনো বলে নির্মল জ্বালানি কারা কিংবা কাদেরকে বলা হয়, তখন বলবে ধোঁয়া নেই আর কি এরকম আছে যে ছাই উৎপন্ন করে না, তাহলে সেরকম বায়ু দূষণ ঘটায় না। ধরো এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, কিংবা সিএনজি, কম্প্রেস ন্যাচুরাল গ্যাস, এই সবগুলো কিন্তু এই ক্লিন কিংবা নির্মল জ্বালানির মধ্যে পড়বে। এবার প্রশ্ন উঠছে যে তাহলে এই বায়ো ইথানলটা তাহলে কি না, বায়ো ইথানল হচ্ছে অ্যাকচুয়ালি কি না, এক প্রকারের তরল বায়োফুয়েলের উদাহরণ, যা মূলত আখ, ভুট্টা, গম এগুলো ছিবড়া বা গুড়ের সন্ধান প্রক্রিয়া পাওয়া যায়। এটি গাড়ির জ্বালানি রূপে সরাসরি কিংবা পেট্রোলের সঙ্গে মিশিয়ে 25% পর্যন্ত বা গাড়ির ইঞ্জিনের পাওয়ার তৈরি করতে, অর্থাৎ ক্ষমতা কাজে লাগানোর জন্য কিংবা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। তবে না কেমন, পেট্রোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছে প্রায় 25% মতো সেখান থেকে পাওয়া যাচ্ছে। তাহলে এই বায়ো ইথানল যেসব দেশগুলো তো বুঝতেই পারছো পেট্রোলিয়ামের এসবের অভাব বেশি রয়েছে, সেখানে সরাসরি ব্যবহার করা যাবে। একইভাবে বায়োডিজেল কি না, উদ্ভিদের দেহ থেকে যে অবশেষ কিংবা উদ্ভিজ তেল, প্রাণীর চর্বি, সেগুলোকে আমরা বিয়োজন ঘটাবো, বিয়োজন ঘটিয়ে ইথাইল অ্যালকোহলের সঙ্গে পেট্রোলকে মিশিয়ে দেবো, সেখান থেকে বায়োডিজেল পাওয়া যাবে। কিছু অণুজীব রয়েছে, শ্যাওলা রয়েছে, এগুলো কি করে না, প্রোটিন থেকে এই ধরনের জৈব জ্বালানি উৎপাদন কিন্তু করে সরাসরি। বিশেষ কিছু গাছ রয়েছে, যেটা আমি তোমাদের একটু আগেই বলেছিলাম, যে জ্যাট্রোফা গাছের কথা বলেছি, আর মৌয়া গাছেও তাই হয়। তো তার এইগুলো থেকে কি হয় না, উদ্ভিজ তেজ ও প্রাণীর যে চর্বি সেগুলো মিশ্রণ ঘটানো হয়, সেখান থেকে বায়োডিজেল পাওয়া যায়। কি কাজে লাগানো হয়
না ডিজেল ইঞ্জিনযুক্ত যেসব যানবাহন রয়েছে সেখানে কাজে লাগানো হয়। তাছাড়া কোথায় না তাছাড়া কাজে লাগানো হয় জেনারেটর চালাতে এবং ডিজেল ইঞ্জিনের যেসব যানবাহন রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এটাকে ব্যবহার করা যেতে পারে। তো এটা মাথায় রাখতে হবে। তাহলে পাওয়ার অ্যালকোহল সম্বন্ধে আমি একটু আগেই বলেছি, সেটা শর্ট প্রশ্নতে লাগবে যে পাওয়ার অ্যালকোহল মানে ইথাইল অ্যালকোহল হচ্ছে, তার সঙ্গে পেট্রোলও খুব সামান্য পরিমাণে বেনজিন মিশ্রণ ঘটানো হয়, এটা মনে রাখবে। পেট্রোলের ভান্ডার সীমিত যেহেতু সেখানে কিন্তু গাড়ির ইঞ্জিন বাড়ানো কিন্তু এই মিশ্রণে লক্ষ্য কিংবা এই মিশ্রণ সেই কাজে ব্যবহার করা। তো পাওয়ার অ্যালকোহল উপাদান যদি পরীক্ষাতে বলে তাহলে মাথায় রাখবে পেট্রোল থাকে সবচেয়ে বেশি 75 থেকে প্রায় 80%, ইথানল কিংবা ইথাইল অ্যালকোহল থাকে 20 থেকে 25%, আর একটু থাকে কি তার মধ্যে বেনজিন, সেটা দ্রাবক আকারে ব্যবহার হয়ে থাকে। এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে।